বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের সার্বিক পরিস্থিতি শান্ত করবার একটা চেষ্টা আছে এবং অনেকেই মনে করেন যে সেটা রাজনৈতিকভাবে নয়, অনেকটা বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের প্রয়াস এখন পর্যন্ত লক্ষণীয় এবং অনেকেই বলছেন যে এটার আসলে রাজনৈতিক সমাধান দরকার। এবং আন্দোলনকারী ছাত্ররা গতকাল আবার তাদের 9 দফা দাবি পুনর্ব্যক্ত করেছে এবং এই দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা বলেছে। আন্দোলনের মোটামুটিভাবে বাংলাদেশে দীর্ঘদিন পর, বিশেষ করে 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনের পর সবচেয়ে বড় আন্দোলন যেটা হয়েছে সেটা শিক্ষকদের আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, এবং একই সঙ্গে প্রায় সমান্তরাল গতিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। এবং কোটা সংস্কারের দাবির এই আন্দোলন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের ইতিহাসে এর চাইতে বড় আন্দোলন, বড় সংগ্রাম, এবং তারপর সেই পথ ধরে যে হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ, সেটা কেউ কেউ হত্যাযজ্ঞের কথা বলেন, কেউ কেউ শুধু ধ্বংসযজ্ঞের কথা বলেন, কেউ কেউ দুটো মিলিয়ে বলবার চেষ্টা করেন। সেটা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও এত বড় ঘটনা, এত বড় আপসার্স কেউ দেখেনি। একথা আমার নয়, একথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, তারাও আপনারা যদি নিয়মিত এই অনুষ্ঠান লক্ষ্য করে থাকেন তাহলে এই অনুষ্ঠানের মধ্যেই বলেছেন। কেউ কেউ মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কেউ কেউ মনে করছেন আগুন যেটা জ্বলছে সেটা তুষের আগুনে জ্বলছে, এটাকে সাময়িকভাবে নিবৃত্ত করা সম্ভব, কিন্তু এটা আবার জ্বলে উঠবে যদি না এর একটা রাজনৈতিক সমাধান হয়। যা হচ্ছে, যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনার জন্য এবং যা হলো, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক, এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব তিনি একসময় পালন করেছেন, ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি দুজনেই আপনাদের কাছ থেকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের নিজেদের যে টেক সেটা 5 মিনিটের জন্য 5 মিনিট করে সময় দিতে চাই এবং আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা গোটা পরিস্থিতিকে কীভাবে দেখেন। প্রফেসর নিজামুল হক ভূঁইয়া। হ্যাঁ, ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আব্দুল ডক্টর মাসুম স্যার এবং আমাদের তৃতীয় মাত্রার অসংখ্য দর্শকবৃন্দকে শুভরাত্রি। আসলে প্রথমেই আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে যে এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলনটি করেছে, সেখানে আমাদের আবু সাঈদকে গুলি করা হলো রংপুর বিশ্ববিদ্যালয়, এবং আবু সাঈদ যেখান থেকে তাকে গুলি বলতে আপনার রাবার বুলেটটা তাকে তার পুরো শরীরের নিচ পর্যন্ত তাকে রাবার বুলেট দিয়ে বিদ্ধ করা হলো। রাবার বুলেটের নিয়ম হলো যে আপনি যদি 50 গজ দূর থেকে করেন তাহলে কিন্তু সে আহত হবে, আর 50 গজের ভিতর থেকে করলে তার তৃতীয়টা স্তর ঢুকে সে মৃত্যুবরণ করবে, এমন তাই হয়েছে। সেখানে আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই পুরো আন্দোলনটাকে সাবঅর্ডাইজ করার জন্যই কিন্তু এই কাজটি করেছে। আমি সেই মরম আবু সাঈদ এবং সাধারণভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি গুলি কখনো করতে হয় পায়ে গুলি করতে হয়, সেখানে আমি মনে করি যে দেশের দায়িত্ব এড়াতে পারবে না, সেটা তদন্তের মাধ্যমে চলে আসবে। আবু সাঈদ সহ আপনার 6 জন সেদিন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে 16 তারিখে। এর পরবর্তী পর্যায়ে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় 200-র মতো প্রাণহানি ঘটেছে। আমি যে সমস্ত শিক্ষার্থী এবং যারা শতাধিকের মতো কাছাকাছি, তো যারা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি সরকারকে আহ্বান করব এই সমস্ত, যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন, সমস্ত পরিবারকে যেন একটা পার্মানেন্ট একটা কিছু করে থাকে। হয়তো দেখা গেল যে একজন শিক্ষার্থী তার বাবা মা তার দিকে তাকিয়ে আছে যে এই শিক্ষার্থীটাই পরিবারের কে পথ দেখাবে, কিন্তু সে তো পৃথিবী থেকে চলে গেল। তার পরবর্তী পর্যায়ে দেখেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু আমি শিক্ষক, এই কোটা আন্দোলনটা যখন আন্দোলন করছিল তখন আমাদের শিক্ষকদেরও আন্দোলন, যেটা জিল্লুর ভাই প্রথমে বলছিলেন, আমরা 1 তারিখ থেকে কিন্তু আমাদের
13ই মার্চ একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের কোটা মানে শিক্ষকদের একটা আন্দোলন আমরা দেখেছি যে আমাদের যৌক্তিক আন্দোলন নিয়ে 3 দফা দাবি নিয়ে আমরা 1 জুলাই থেকে আমরা 3.5 মাস আগে সরকার বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি, প্রেস ব্রিফিং করেছি, প্রেস আপনার পত্রিকায় দিয়েছি, তারপরে সাংবাদিক সম্মেলন করেছি, কর্মবিরতি পালন করেছি, প্রতীকী, তারপর অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি, পূর্ণ দিবস কর্ম 1 জুলাই থেকে আমরা বলেছি যে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি দেব। যে কোনো কারণে কোটা আন্দোলনকারীরাও কিন্তু 1 জুলাই থেকে তাদের আন্দোলন আরম্ভ করেছে, কিন্তু তার প্রথম দিকে তারা আমাদের কাছে এসেছে, এই যে সার্জিস আলম আমাকে বললো, স্যার আপনারা আমাদের একটু সমর্থন করেন, দেখো আমাদের তো তোমাদের এইভাবে আমরা সমর্থন করতে পারি না, এটা তো আইন আদালতে আছে, এরপরও আমরা এটা যৌক্তিক সমাধান চাই। আমরা শিক্ষক সমিতি থেকে স্টেটমেন্ট দিয়েছি, সেখানে আমরা কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান চাই। এবং কি ছাত্রলীগের সাদ্দামকেও আমরা বলেছি, সাদ্দাম তোমরাও কিন্তু এটা নিয়ে কথা বলো, নাহলে কিন্তু তোমরা ছাত্রলীগ ধরে রাখতে পারবে না, ছাত্রলীগের অনেক কর্মী কিন্তু কোটা আন্দোলনে চলে গিয়েছে, দেখা যাচ্ছে। সাদ্দামও কিন্তু প্রেস কনফারেন্স করে বলছে যে এটা যৌক্তিক সমাধান চাই। কিন্তু যে জিনিসটা হলো, যে জিনিসটা যেহেতু আমি কন্ডেম অফ কোর্ট হতে পারে, এই জন্য আমরা বলি নাই, কারণ এই জিনিসটা এগিয়ে এনে করা হয়েছে, যেটা এটা আরও আগে করা হতো, আমার মনে হয় এই যে আন্দোলনের ভিতরে এত কিছু হতো না। এমনকি কোটা আন্দোলনকারীরা প্রথম দিকে 9-10 তারিখ পর্যন্ত ওরা খুব প্রচুর শান্ত ছিল, ওরা বক্তব্য রাখতেছে, কথা বলতেছে। আমরা তো 11, 12, 13 তারিখে 13 থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনের মধ্যে বোধহয় অন্য কিছু চলে এসেছে। 14, 15, 16 তারিখে, 15 তারিখেই একবার দেখেন বিশ্ববিদ্যালয়ের দেখলাম যে হলগুলো উত্তপ্ত, ছাত্রলীগ ভার্সাস কোটা আন্দোলনকারী। কোটা আন্দোলনকারীও আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্রলীগও আমাদের শিক্ষার্থী, আমাদের প্রবেশবিন্দু আছে, আমাদের উপাচার্য আছে, প্রোপাচার্য আছে, আমাদের প্রক্টরবিন্দু আছে। দেখেন 15, 16, 17 তারিখ, 14, 15, 16 আমরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমাদের আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ কিন্তু আমরা মানে হলগুলোতে অবস্থান করছি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে করে। কিন্তু আমরা 15 তারিখে দেখলাম যে কোটা আন্দোলনকারীরা যেখানে সমাবেশ দিয়েছে, তারা বলছে 12টায় তাদের সমাবেশ, আর ছাত্রলীগ বলছে 3টায়। 12টার সমাবেশটা তারা একটা করলো, একটা করে তারা সমাবেশ করে চলে গেছে, তাদের একটা গ্রুপ রয়ে গেল। ছাত্রলীগ যখনই কর্মসূচি, তাদের কর্মসূচি ছিল 3টায়, হঠাৎ কোটা আন্দোলনের একটা গ্রুপ এবং ছাত্রলীগের মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেল, বেশ কিছু আহত হলো। এমনকি আপনার তখন হলগুলো দখল আরম্ভ হয়ে গেল। হলগুলো দখল বলতে হলগুলোতে আপনার হল ভাঙচুর আরম্ভ হয়ে গেল এবং ধ্বংসাত্মক কোনো রুম পুড়িয়ে দেওয়া হলো, কোনো প্রবেশ অবরুদ্ধ হয়ে গেল। এটা খুবই খারাপ অবস্থার মধ্যে 16 তারিখে সন্ধ্যার কথা আমি বলছি। এবং আমি একজন বিশ্ব শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমাদের উপাচার্য শিক্ষা এবং আমাদের একজন শিক্ষক সমিতির সদস্য আমরা মেডিকেলে শিক্ষার্থীদের দেখতে গেলাম। শিক্ষার্থীরা তখনও স্বাভাবিক, ছাত্রলীগের ছেলেদেরকে পেয়েছি, কোটা আন্দোলন করে, স্যার আপনারা এত দেরিতে আসবো কেমনে, তোমরা শুরু করেছো, রাস্তা দিয়েও তো আসা যায় না, এই রাস্তা ঘুরে ওই রাস্তা ঘুরে আমরা এসেছি এখানে। তারপর দেখেন শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদেরকে সম্মান করেছে। 16 তারিখে দেখেন, 15 তারিখে আমরা কিন্তু ভোর পর্যন্ত ছিলাম, তারপরে হল দখল, এই দখল, সে আমাদের প্রবশদেরকে কিন্তু অনেকভাবে নাজাল করার চেষ্টা করা হয়েছে, শিক্ষকদেরকেও নাজাল করার চেষ্টা করা হয়েছে। সেখানে দেখলাম যে যারা শিক্ষার্থী না, এমন মানে বহিরাগত সেখানে অনুপ্রবেশ করেছে, আমাদের তো কন্ট্রোল নেই। 15 তারিখ সন্ধ্যার সময় কিন্তু পুলিশ শহীদুল্লাহ রেড করতে চেয়েছিল। মাননীয় শিক্ষামন্ত্রী তখন ছিলেন আপনার থাইল্যান্ডে, উনি আমার সাথে কথা বলেছেন, আমাদের উপাচার্যের সাথে কথা বলেছেন, আমাদের ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেবের সাথে কথা বলেছেন, এমনকি প্রবাসদের সাথে কথা বলেছেন, এমনকি মেয়েদের হলগুলোতেও যখন গণ্ডগোল হচ্ছে সেখানে উনি কথা বলেছেন। এমনকি পুলিশ চেয়েছিল যে হলে রেড করার জন্য, যে এখানে বহিরাগত আছে শহীদুল্লাহ হলে 300-র মতো, আমরা যে না পুলিশ আমরা ঢুকতে দেবো না, এমনকি আমরা সেই কাজটি করি নাই, আমরা বিশ্ববিদ্যালয় লাশ ফেলতে দিই নাই। কিন্তু হলগুলোতে যা হয়েছে সেটা তো আমরা বর্ণনা করতে চাই না। কিন্তু পরের দিন 16 তারিখ যেদিন আবু সাইদ মারা গেল, সেদিন আপনার বিকালবেলা আমাদের 7জন সহকারী প্রক্টর এসে অপরাজয় রাজু ভাস্কর্য টিএসসির মোড়ে বললো যে তোমাদের হাতে লাঠি কেন, লাঠি ফেলে দাও। প্রায় 200 লাঠি ওরা ফেলে দিল, আমাদের প্রক্টোরিয়াল টিম গাড়িতে উঠিয়ে নিল। এরপর আর গাড়ি যাচ্ছে না, কারণ এখানে দেখা যাচ্ছে ওইদিকে কোটা আন্দোলন গেল, আমাদের ওয়েস্টার্ন প্রক্টররা সেখানে গেলেন। এই লাঠিগুলো কাদের? কোনটা? এই যে যাদের লাঠি দিল এদিকে ছাত্রলীগের হাতে ছিল, কোটা আন্দোলন সবার হাতে লাঠি। এটা তো এখন মনে হচ্ছে যে মানে কোটা আন্দোলন ভার্সাস ছাত্রলীগ এই পর্যায়ে চলে গেল। কোটা আন্দোলনকারীদের সামনে আমাদের ইস্টার্ন প্রক্টর ডক্টর মুহিত, একটু আপনি ছোট করে, আমি আবার পরে আসবো, যদি ছোট করে দেন। আমাদের 5জন সহকারী প্রক্টর সেখানে গেলেন। তারপর এরপরে কোটা আন্দোলনকারীদের বললো যে তোমরা লাঠি ফেলে দাও, ওরা প্রথম কথা শুনতে চাচ্ছে, পিছন থেকে এসে আমাদের 5জন সহকারী প্রক্টরকে তারা আঘাত করলো।
এর মধ্যে আমি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মুহিত, ডক্টর ফারজানা, ডক্টর টিটু, ডক্টর হাসান, তারপর ডক্টর মোস্তাফিজ সহ এরা সবাই মারাত্মকভাবে আহত হলো, কারো পা ভেঙে গেল। দেখেন শিক্ষক, কিন্তু সেখানে আবার শিক্ষার্থীরাই তাদেরকে রক্ষা করেছে, যে যারা সামনে ছিল পিছনে ধর 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 এমনকি অগত্য ভাষায় গালিগালাজ। তখন আমরা বুঝলাম আন্দোলন তো আর এখানে নেই, এবং পরবর্তী পর্যায়ে আন্দোলনটা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে চলে গেল। জি, পরে শুনবো আপনার কাছ থেকে প্রফেসর আব্দুল লতিফ মাসুম। আমি ঘটনাবলীর সূত্রপাত যেখানে হয়েছে এর একটা ব্যাকগ্রাউন্ড বা পটভূমি দিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে 2018 আন্দোলনের ফলে একটি পরিপত্র জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে, এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী এককভাবে সিদ্ধান্ত নিয়ে জারি করলেন যে কোটা ব্যবস্থা একেবারেই বাতিল। সেই ব্যবস্থাটি বাতিল করাটা কোনো রাজনৈতিক পরিকল্পনা বা জনস্বার্থে বা রাষ্ট্রের স্বার্থে চিন্তাভাবনা না করেই করা হয়, অনেকটা হোমিজিক্যালি বা তিনি যে স্টাইলে কথা বলেন সেভাবেই তিনি করলেন। কিন্তু তার ফলশ্রুতিতে দেখা গেল যে মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা যৌক্তিক ক্ষোভ সৃষ্টি হলো, এবং সবাই আমরা জানি যে মুক্তিযোদ্ধাদের কোটা থাকুক এটা কারো দ্বিমত ছিল না, সংখ্যাটা কমিয়ে না বা সংস্কার করা। এই ভিতরে ভিতরে ওই পরিপত্রের পরে 2018 থেকে এ পর্যন্ত সময়টায় ভিতরে ভিতরে ছাত্রলীগের তরফ থেকে, এবং আপনারা জানেন যে আসলে তো মুক্তিযোদ্ধা কোটা হয় না, আওয়ামী কোটা হয় আর কি, তো নাতি পুতি সাথী ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করে। তো তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা এর আগেও যেভাবে হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনে তালিকা পূরণ করা হতো আওয়ামী লীগ সরকারের তরফ থেকে, যে একটা বিশাল তালিকা। তো ওই তালিকাটি এখন আর প্রয়োজিত হচ্ছে না, ভিতরে একটা ক্ষোভ জন্মা হয়েছে, এবং এই ক্ষোভের ক্ষোভ প্রকাশ করা হয়েছে সরকারের অন্দরমহলে এবং সদরে। তখন শুনলে অবাক হবেন যে এই যে কোটা বাতিলের জন্য যে রিটটি করা হয় ছাত্র লীগের তরফ থেকে বা মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে, সেটি কিন্তু মানে কোটা বাতিল না, কোটা ফিরিয়ে আনার জন্য, ওই সরকারের ফিরিয়ে আনার জন্য, মুক্তিযুদ্ধ ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনটি হয় সেটি আসলে ডিক্টেটেড, এটা সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। অভ্যন্তরীণ সিদ্ধান্ত যারা ভিতরে স্টোরি জানে, বিশেষ করে আপনার তো জানার কথা আর কি, যে এটা সেভাবে হলো। তো সেটির পরে যে এদিকে এবার আতঙ্কিত হয়ে গেল সাধারণ ছাত্ররা, যে তাদের যে দাবি সাধারণ ভাবে যেটি গ্রহণযোগ্য হয়েছিল এখন এটি প্রশ্নের সম্মুখীন হয়েছে, এটি বাতিল হয়েছে। তো একটা অসম্ভব, একটা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার ইনসাইড দি স্টোরি অর আউটসাইড দি স্টোরি। আউটসাইড দি স্টোরি কি হলো, হাইকোর্ট বাতিল করলো আগের যে 2018 সালে প্রধানমন্ত্রীর যে পরিপত্র সেটা বাতিল করলো। সে যখন বাতিল করেছে তখন কিন্তু আওয়ামী লীগের আইনবেত্তারা, যেমন ধরুন অ্যাটর্নি জেনারেল বা আরো অন্যরা কেউ কিন্তু কোনো মন্তব্য অনুকূলে দেননি। প্রথম দিকে লক্ষ্য করবেন আপনারা যে এই আন্দোলনের প্রথম দিকে, এই মাসের প্রথম দিকে যখন আন্দোলনটি শুরু হয়, তখন একেবারে শীর্ষ পর্যায় থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত পর্যায়ে এই আন্দোলনের প্রতি একটা কঠোর মনোভাব লক্ষ্য করা যায়, এবং তারা মানে অনুপায় হয়ে, এটা একটা এমব্রাসিং ব্যাপার, একটা বিব্রতকর ব্যাপার। সেজন্য হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের দিকে চেয়ে থাকলেন সবাই। অর্থাৎ এটা একটা রাজনৈতিক কৌশল, সবাই জানে যে ইট ইজ ডিক্টেটেড, কোর্ট ইজ ডিক্টেটেড অলওয়েজ বাই দি গভর্নমেন্ট। ওই যে আগের যে হাইকোর্টের যে মানে বাতিল আদেশটি, সেটিও ডিক্টেটেড, এবং পরবর্তীকালে এখন যখন আন্দোলনটি যখন মানে জোরালো হয়ে উঠেছে তখন শক্ত হয়েছেন। আবার যখন দেখছেন যে আন্দোলনটি একেবারেই মানে 6 জুলাই একটা ডেডলাইন মানে না 16, যে যখন দেখছে আন্দোলনটি একেবারেই মানে তুঙ্গে উঠেছে বা সেটি চ্যালেঞ্জ সরকারের পক্ষে ট্যাকল দেওয়া খুবই অসম্ভব হয়ে গেছে, তখনই নমনীয় দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করি। তার মানে হচ্ছে এই যে একটা ডবল স্ট্যান্ডার্ড,
সরকারের তরফ থেকে যে কোনো মানে সিদ্ধান্ত নেয় জনস্বার্থ অনুযায়ী, পরিকল্পনা মাফিক এবং জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এটি সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যখনই এই সিদ্ধান্তটি ক্ষমতার স্বার্থে এবং কেবলমাত্র ক্ষমতার স্বার্থে এবং কেবলমাত্র ক্ষমতার স্বার্থে নেওয়া হয়, তখনই এখানে দুর্ঘটনা ঘটে। এবং আমরা দেখলাম যে ঠিক আছে, খুব সুন্দর কথা বললেন প্রধানমন্ত্রী, সুন্দর ছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখলেন যে এটি তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে, তখনই তিনি আবার ওবায়দুল কাদের ভাষা আবার তিনি কঠোর হলেন, কঠোর হওয়ার নির্দেশ দিলেন এবং কঠোর হওয়ার পরিণতি আপনারা দেখলেন যে এত মৃত্যু, এত ধ্বংস, এত কিছু বাংলাদেশের ইতিহাসে আর কখনই হয় না। আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর নিজামুল হক ভাইয়া, আমি একটু জাস্ট বুঝতে চাই যে পরিস্থিতিটি যেটা হলো সেটা এড়ানো যেত কিনা, এটা একটা স্বাভাবিক সমাধান সম্ভব ছিল কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রভোকেশনটা কোন দিক থেকে আসলো, কারা আসলে প্রভোগ করলো, আমি একটু শেষ করি। এবং রাজনৈতিক নেতৃত্বের আমরা কথাবার্তার দুটো ফেজ, একটা ফেজ হচ্ছে যারা ইনিশিয়ালি কথাবার্তা বলেছেন সেখানে একরকমের, হঠাৎ করে পরিস্থিতিটা যখন ঘুরে গেল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন তাদের বোলটা অনেকখানি পাল্টে গেল। এটা একটা দিক। আরেকটা দিক আমি শিক্ষক হিসেবে এবং শিক্ষকদের নেতা হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি তো ছাত্র জীবন থেকে এই আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন এবং বহু আন্দোলন সংগ্রাম দেখেছেন। আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা, সেই বিশ্ববিদ্যালয়ের এমন উপাচার্য দেখেছি যারা একটা সময় গিয়ে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে পদত্যাগও করেছে। সো আমি বুঝতে চাই যে শিক্ষকদের ব্যাপারে ছাত্রদের একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং যে কারণে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য প্রক্টরদের পদত্যাগ দাবি করেছে। কালকেও তারা যে পুনরুচ্চারণ করেছে তাদের নয় দাবি। শিক্ষকরা আসলে খুবই সিম্প্যাথেটিক্যালি বা এমপ্যাথেটিক্যালি যেভাবে রাজনৈতিক বিবেচনা থেকে বাইরে গিয়ে তারা আসলে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে কিনা? না, আপনি যথাযথই বলেছেন। শিক্ষকরা কিন্তু আমরা চেষ্টা করেছি, যেমন আমাদের একজন শিক্ষকরা 17 তারিখে রোকেয়া হলের প্রবেশকে অবরুদ্ধ করেছে এবং কি ওনাকে অনেকটা তারা অবরুদ্ধ করে রোকেয়া হলের প্রবেশটা আমরা পাচ্ছি না। একটা পর্যায়ে এই যে কোটা আন্দোলনের নাম দিয়ে বহিরাগত রোকেয়া হলে প্রবেশ করেছে 6 জন শিক্ষার্থী, তারা বোরকা পরা, মুখে ইয়ে পরা এবং কি তারা প্রভোস্টের ফ্যামিলিকে অবরুদ্ধ করলো, প্রভোস্ট কোনো রকমে কেটে চলে গেল অন্য জায়গায়। তারপর পুলিশ দিয়ে আমরা সন্ধ্যার সময় এসে প্রভোস্টকে এবং প্রভোস্টের ফ্যামিলিকে উদ্ধার করেছি। তারপরে রোকেয়া হলের 16 তারিখে তারা রোকেয়া হলে মরিচের গুঁড়া এনে কিছু কিছু শিক্ষার্থী বা বহিরাগত শিক্ষার্থী এসে মরিচের গুঁড়া নিয়ে স্প্রে করেছে। আমাদের হাউস স্টুডেন্টবৃন্দ কেন বহুভাবে চেষ্টা করতে যায়, ওদের হাতে মারও খেয়েছে। কিন্তু রোকেয়া হলের, শামসুন্নাহর হলের আমাদের আবাসিক শিক্ষকরা এমনকি একটা পর্যায়ে তারা আমাদের ফোন করতেছিল। শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করেছিল যে কোনো শিক্ষকের গায়ে হাত দেয় না, এটা কখনো দেখিনি। এইবারে দেখেছি যে শিক্ষকরা মার খেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লুৎফে আলাই, উনার কলিগ, উনি একটা চোখ তার বোধহয় আর ঠিক হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে। ইয়েতে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে। শিক্ষকরা বহুভাবে চেষ্টা করছে। আমি বললাম না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পর্যায়ে চেষ্টা হয়েছিল কোনোভাবে কোনো গণ্ডগোল করে যদি এমন কিছু ঘটে যায়, 2-4টা লাশ পড়লে আন্দোলনটা আর বেগবান হবে। আমরা শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ চেতে পারে। আপনি একজন স্বনামধন্য উপাচার্যের কথা বলেছেন যে 14 ফেব্রুয়ারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে মারধর করা হলো, শিক্ষার্থীদেরকে হত্যা করা হলো, প্রফেসর ফজলুল আলম চৌধুরী একবারে পরের দিন এসেই কিন্তু উনি প্রকাশ্য দিবালোকের ছাত্রদের প্রতি সমর্থন দিয়ে উপাচার্য হিসেবে পদত্যাগ করেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের উপাচার্য সহ আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এমনকি আমরা যতটুকু চেষ্টা, এবং আজকে দেখেন আমরা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক কর্তৃপক্ষকে, মানে শিক্ষকরাই তো কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়, তাদেরকে খুঁজেও পাওয়া যায় এবং সেই অভিযোগ আবার ওই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদেরও আমরা দেখেছি। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছেন যে আমরা একটা সময় দেখলাম যে কিছু শিক্ষক গিয়ে উপাচার্যের বাড়িতে তাকে বের করে এনে তারপরে তাকে বলছেন যে আপনি আপনার এরকম ভূমিকা কেন হবে, আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শুনেন, আমাদের কালচারটা এমন হয়ে গেছে যে এখন কিছু হইলে মনে করেন যে সস্তা একটা যে উপাচার্যের পদত্যাগ চাই। এখন কখনো কখনো কোনো উপাচার্য, কিন্তু কারণ উপাচার্য আমাদের একজন শিক্ষক,
তাই না? উনি উপাচার্য ছিলেন না, এখন উনি শিক্ষক। উপাচার্যের দায়িত্বটা পালন করে এসে আবার শিক্ষকতা, যদি ওনার চাকরির বয়স থাকে, শিক্ষকতা ফেরত আসেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বললেন, আমার বক্তব্য হলো যে আন্দোলনটা হচ্ছে ছাত্রদের মধ্যে। আপনি কিন্তু এই আন্দোলনটা বাইরে গিয়ে মেট্রো রেল পড়ানোর আন্দোলন হবে, এটা কি আপনার সেতু ভবন, যেখানে আমাদের পদ্মা শুধু আমাদের ফ্রাইড, ওরা বোধহয় ধরে আরও 2-3 দিন সময় বইতো, যে সমস্ত দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, আমি কোনো রাজনৈতিক ভাষা ব্যবহার করব না, যারা এই দেশকে ভালোবাসে না, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, স্বাধীনতা বিশ্বাস করে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এক্সাম্পল দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তানদেরকে দেবো নাকি রাজাকারদের নাতিপুতিদেরকে দেবো কিনা। এটাকে খণ্ডিত করে আমাদের শিক্ষার্থীদের মুখে স্লোগান ছিল যে তুমি কে আমি কে রাজাকার। এই স্লোগানটাও কিন্তু যে মুক্তিযুদ্ধের বিশ্ববিদ্যালয়, সেটাও তো খণ্ডিত বক্তব্য, কারণ না স্লোগানের স্লোগানটা পরে কিন্তু তারা প্রত্যাহার করেছে যখন আমাদের আমি বলছি তারা যে তুমি কে আমি কে রাজাকার যখন বলছে, তখন কিন্তু তারা তার সঙ্গে আরেকটা লাইন জুড়ে দিচ্ছে। এরকম 3-4টা স্লোগান আছে, প্রত্যেকটারই 2টো লাইনের স্লোগান আসলে। না সেটা আমি এই লাইনটাকে আমরা শিক্ষক সমিতিতে চাইতে গেলাম অধিকার, আমরা হলাম রাজাকার, এরকম। না সেটা তো পরের অধ্যায়, যখন এই স্লোগানটা বন্ধ করলো তখন আরেকটা অধ্যায় গেল। আমরা কিন্তু শিক্ষক সমিতি সেটা নিন্দা করে প্রস্তাবও দিয়েছি, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জাতি নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, পৃথিবীর অনেক দেশে অনেক রাষ্ট্র হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা, যখন শামসুজ্জোহাকে পাক বাহিনী হত্যা করলো, তখন কিন্তু সারা বাংলাদেশে তখন তো সাইদ ছেলেটি যার কথা আপনি আলোচনা উল্লেখ করলেন, সাইদ কিন্তু মারা যাওয়ার সম্ভবত 2-3 দিন আগে একটা শামসুজ্জোহার ইয়ে ছিল, সম্ভবত মৃত্যু প্রয়াণ বার্ষিকী ছিল, এবং সেখানে তাকে স্মরণ করে যে আপনার শামসুজ্জোহার প্রয়াণ বার্ষিকী হলো 18ই ফেব্রুয়ারি। আমি বলছি যে তাকে, যে আপনার মতো শিক্ষক আমাদের দরকার, সেরকম একটা সাইদ দিয়েছিল সাইদ এরকম। না এখন ধরেন শিক্ষার্থীরা তো সেটা চাবে যে সাহসী শিক্ষক এসে, শিক্ষার্থীরা যখন, আমরা কি এখনো যে অনেক ধরনের ঘটনা যখন ঘটে প্রতিটা হলে, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছেন, হলে অনেক ধরনের প্রভোস্টরা যখন দায়িত্ব পালন করে, অনেক আমি মহসিন হলের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি। আমাদের সেখানে নুরু বিপি হলো, এবং আমাদের ছাত্রলীগের সভাপতি ছিল, যে আমাদের আগের সভাপতি যে ছিল, আমি নামটা শাওন ছিল। আমরা দেখেন সেখানে কিন্তু আমাকে আমি একজন রাত 3টার সময় নুরুকে অ্যাটাক করতেছিল। আমি তখন নুরু এত বড় নেতা হয় নাই, কোটা আন্দোলন করতেছিল। আমি অ্যাজ এ প্রভোস্ট, আমি ভোর 3টার সময় নুরুর রুমে গিয়ে ছাত্রলীগের ছেলেদেরকে বললাম তো লাঠি সাঠি ফালো। আমি তার রুমে বসেছিলাম। নুরু সবসময় দেখা হলে বলে, স্যার আপনি আমাকে যেভাবে, আমার প্রতি অন্যরকম রেসপেক্ট সে। আমি তার রুমে বসেছিলাম ভোর 5:30-6টার সময়। তাকে আমি রিক্সা উঠিয়ে দিয়ে 2জন দারোয়ানকে দিলাম, নুরু যাতে আর এই ক্যাম্পাসে না হয়। নুরু চিৎকার দিয়ে ছাত্রদেরকে বললাম, নুরু তুমি যদি আর ক্যাম্পাসে তোমাকে দেখি তাহলে আমি তোমাকে এই করবো সে করবো। এটার অর্থ হইলো যে আমি নুরুকেও বাঁচালাম, এখানে যারা ক্ষোভ প্রশমন করছে, খুব মানে রাগান্বিত, তারাও থেমে গেল যে স্যার তো ওরে বের করে দিচ্ছে, ওরে হলে থাকতে দেয় নাই। ওরা কিন্তু ওই রাত্রে হয়তো তারে মেরেও ফেলতো। তা এই ধরনের অনেক সময় অনেক সিচুয়েশন ইউনিভার্সিটি ঘটে। সেটা অনেক শিক্ষক হয়তো সময়ের কারণে অনেকে আসতে পারে না, অনেকে এসে যায়, অনেকের সময় অনেকে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে অনেক শিক্ষকের সে কাজটা করে। এমনকি আমাদের শিক্ষকদেরকে, আমাদের কোনো শক্তি নেই, আমাদের অস্ত্র নেই, কিছু নেই, আমাদের নৈতিক বল, আমাদের নৈতিক নৈতিকতা দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে পড়াই। আমাদের অনেক শিক্ষার্থী বড় বড় ছাত্রনেতা হয়ে যায়, কিন্তু যখন ক্লাসে আসে যে সে যে এত কিছু জানে সেটা আমরা জানতাম না। ওই দিন আমি আমার একজন শিক্ষকরে বললাম যে তুমি একটা বক্তৃতা দাও। এত সুন্দর বক্তৃতা দিচ্ছে, আমি মনোমুগ্ধ হয়ে শুনলাম যে আহারে এ তো নিরীহর মতো আসে বসে থাকে, কখনো বক্তৃতাও দেয় নাই, আজকে বক্তৃতা দিয়ে তার থেকে তো আমি অনেক কিছু শিখলাম, জানলাম। তো এরকম আমাদের শিক্ষার্থীরাও কিন্তু। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, প্রফেসর আব্দুল লতিফ মাসুম। আমি একটু আপনার থেকে বুঝতে চাই যে এই যে যা কিছু ঘটলো এবং তার নানা রকমের বয়ান কিন্তু আমরা শুনতে পাচ্ছি, নানানজন নানানভাবে এগুলো। ওই যে আমি শুরুতে বলছিলাম, শুধু হত্যাযজ্ঞের কথা কেউ বলেন, কেউ ধ্বংসযজ্ঞ, কেউ এটা বিএনপি জামাত, কেউ এটা শুধুমাত্র পুলিশের দোষ, কেউ এর মধ্যে দুষ্কৃতকারী, তৃতীয় পক্ষ ঢুকে। মানে আপনার অ্যানালাইসিস কি, পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়ালো কেন আসলে? মানে আমি একটু আগে যেভাবে পটভূমি ব্যাখ্যা করছিলাম, সেখানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি বলেছি যে শাসক যারা থাকেন তাদের তো দায়িত্বশীল হতে হয়। এই দায়িত্বশীলতার জায়গা থেকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিলেন এবং একটা কমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করলেন, তখন সবাই আমরা আশান্বিত হলাম। কিন্তু যখন আন্দোলনটি
বেগবান হলো বা বলতে গেলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হলো, বা অন্য ভাষায় সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হয়েছে এরকম মনে হলো, তখন কিন্তু সরকার মানে তাদের ভাষায়, ওবায়দুল কাদের ভাষায় প্রধানমন্ত্রী অনেক শক্ত হলেন। এই শক্ত হওয়াটার প্রয়োজন ছিল না। মানে একটা সরকার জনসমর্থনের উপর নির্ভর করে মানুষের জীবনকে রক্ষা, মানুষের সম্পদকে রক্ষা, মানুষের সম্মানকে রক্ষা, এই ত্রিবিধ দায়িত্ব নিয়ে সরকার গঠিত হয়, সরকার দায়িত্বে পালন করে। কিন্তু আমরা দেখলাম যে এই সিদ্ধান্তের পরে সরকার একেবারেই নির্মম, বেপরোয়া এবং নির্বিচার হয়ে গেল। সেটি আমার মতে সেটি না করলেও, মানে এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা আমরা বলি, রাজনৈতিকভাবে ক্ষমতাই তো রাজনৈতিকভাবে মোকাবেলা করার যে সিদ্ধান্ত ছিল সেটিই কিন্তু সুন্দর ছিল, সেটিই কিন্তু মহৎ ছিল। কিন্তু এই সিদ্ধান্তটি হওয়ার পরে আপনারা দেখেছেন পুলিশ, র্যাব, বিডিআর, অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিগুলো নির্মমভাবে মানুষের উপর গুলি ছুড়েছে এবং তাদেরকে সেই গুলি ছোড়ার যে অনুমতিটি দেওয়া হলো নির্মমভাবে বল প্রয়োগের মাধ্যমে, যাকে আমরা মানে লেজিটিমেট ভাষায় কোয়ার্সিভ পাওয়ার বলি, কোয়ার্সিভ পাওয়ারের মাধ্যমে যাদেরকে কন্টেইন করার, তাদেরকে দমন করার যে নির্দেশ দেওয়া হলো, এটির ফলে এত মৃত্যু হয়েছে, এটি কোনোভাবেই কাম্য ছিল না। এবং এটি বাংলাদেশের, যদি আপনি 50-54 বছর ইতিহাস আপনি ঘাটেন তাহলে পরে কোনো আন্দোলনই এত মৃত্যু মানুষ দেখেনি। কিন্তু এই মৃত্যুর দায় কার? এখন সরকার ধ্বংসের, ঠিকই মানে তাদের মতো করে তারা ধ্বংসের যজ্ঞের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো পদত্যাগের কথা বলছে, কিন্তু এই যে মৃত্যু, অগণিত মৃত্যু, যেভাবে মা বোনের বুক খালি হয়ে গেল, সেই প্রশ্ন কিন্তু কেউ অ্যাড্রেস করছেন না। অর্থাৎ এটা যেন অবাধ স্বাধীনতা আপনার মানুষ হত্যা করার, এই হত্যাযজ্ঞের অবশ্যই বিচার হতে হবে। মুশকিল হচ্ছে এই যে, আবার বলছি, ডবল স্ট্যান্ডার্ড। অর্থাৎ সরকার বলছেন যে যারা নিহত হয়েছে তাদের প্রতি তারা সহানুভূতি পোষণ করার, প্রতিটি ক্ষেত্রে তারা তদন্ত করবেন। আবার বলছেন যে দুষ্কৃতকারী, যারা আগুন দিয়েছে, যারা ভাঙচুর করেছে, যারা ধ্বংসাত্মক করেছে, তাদের ক্ষমা নেই। তার মানে হচ্ছে যে রাগের ক্ষেত্রে প্রতিটি আন্দোলনে এই ধরনের, আপনি 52 ধরেন, 62, 66, কোন আন্দোলনে রক্তক্ষয় হয়নি? কিন্তু সেখানে এটা লেজিটিমেট পাওয়ারও থাকে। মানে সরকার যদি গুলি চালাচ্ছে, সেখানে সারা পৃথিবী এন্ডোর্স করে যে সরকারের গুলি চালানোর অধিকার আছে, যে কোনো একটা সিচুয়েশন ট্যাকল করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে আমাদের মহাসচিব বললেন যে ছাত্রলীগকে, সাধারণ সম্পাদক বললেন যে ছাত্রলীগই যথেষ্ট। এটা কোন ধরনের রাজনৈতিক বক্তব্য, কোন ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত? এবং সেখানে গত 17 বছর ধরে ছাত্রলীগ যা করেছে সেই ইতিহাস কি আমাদের সামনে উপস্থিত নেই? ছাত্রলীগকে এম্পাওয়ার্ড করার, এন্ডোর্স করার অর্থই হলো যে একটা সংঘাতের অবস্থা তৈরি হওয়া। এবং এই সংঘাতের অবস্থা তৈরি হয়েছে বলেই এই যে আমাদের প্রফেসর নিজাম যা বললেন, যে ঘটনাক্রম আপনারা শুনলেন, সেখানে একটি সংঘাতময় পরিস্থিতি, এবং এক পর্যায়ে সংখ্যাগরিষ্ঠ মানে সাধারণের ক্ষোভের কারণে ছাত্রলীগকে হল থেকে বের হয়ে যেতে হয়েছে। এটা তো আমরা কামনা করি না। অর্থাৎ আমরা কোনো সময়, আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা শিক্ষক, আমরা যারা সচেতন মানুষ, কোনো প্রধানমন্ত্রী বলেছেন ওদেরকে বেরিয়ে আসতে এবং ধৈর্য ধরতে। হ্যাঁ, ধৈর্য ধরতে বলেছেন। কিন্তু কথা হলো যে এখন কি অবস্থাটা দাঁড়ালো? এখন সরকার একদিকে বলছেন যে দেশের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন, অপরদিকে সেই সারাশি আক্রমণ, হামলা, মামলা, মানে হাজার হাজার অতিক্রম করেছে। এখন এই মামলা লক্ষ লক্ষ মানুষের কাঁধে হয়েছে। মনে হয় যেন বাংলাদেশের
আওয়ামী লীগ বাদে বাংলাদেশের বাংলাদেশের যে এই 17 কোটি মানুষ তারা সবাই আসামি। এইভাবে তো দেশ চলতে পারে না। এবং এটা মানে যেটা আমরা বলি যে এই অবস্থাটাকে, ছাত্র আন্দোলনের অবস্থাটাকে ব্যবহার করে তারা বিরোধী দল নিধনে, বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার আগে থেকেই চলছিল, একটা এক্সট্রিম রোলারে চলে আসছে। এবং এটা বাংলাদেশ একটা গোটা বাংলাদেশ আপনি দেখছেন যে জেলে আর জায়গা নেই, এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে এটা কোনো মতেই কাম্য হতে পারে। প্রফেসর ভূঁইয়া, একই সঙ্গে দুটোই সত্য যে আমরা বাতাসে কালো ধোঁয়া দেখতে পাচ্ছি ধ্বংসযজ্ঞের কারণে, এবং বাতাসে বারুদের গন্ধও আছে। এবং বাংলাদেশ আসলে কেউ বলুক আর না বলুক, যেটা প্রফেসর মাসুম বলছেন যে কেউ অ্যাড্রেসই করছে না, বাংলাদেশ আসলে শোকাবহ এবং বাইরের দুনিয়াও আসলে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। এবং এর মধ্যে অনেক রকমের ঘটনা ঘটেছে, সেগুলো আমরা অন্যান্য সময় আলোচনা করেছি। আমি একটু শিক্ষকদের প্রসঙ্গে আসতে চাই। শিক্ষকদের আন্দোলন, আপনারা অনেকদিন ধরে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের যৌক্তিকতা আপনারা তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যত অচল করে দেওয়া হয়েছে, পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, টেলিভিশনে খবর বেরিয়েছে, সরকারের সঙ্গে আপনাদের বোঝাপড়া বা সরকারি দলের সঙ্গে বোঝাপড়া হয়েছে। প্রধানমন্ত্রী এই বিষয়টিকে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন, কথা বলেছেন এই বিষয় নিয়ে। আমি অনেকেই মনে করেন যে আসলে যেহেতু আপনারা শিক্ষকরা যে কোনো কারণেই হোক অন্যান্য সমস্যাকে অ্যাড্রেস করেন না, আপনাদের এই ন্যায্য যৌক্তিক আপনাদের ভাষায় যে দাবি, সেই কারণে যে সমাজের অন্যান্য অংশের বা গোষ্ঠীর যে সমর্থন আপনাদের এই ন্যায্য দাবির প্রতি থাকা উচিত ছিল, সেটা আপনারা পাননি। সব একটু বুঝতে চাই যে আসলে আন্দোলনটা কোন পর্যায়ে আছে, আপনাদের দাবির দেওয়ার পরিস্থিতি কি, এবং সামগ্রিকভাবে সমাজের অন্যান্য অংশের সঙ্গে বা শুধু ছাত্রদের কথাও যদি বলি, যদি আপনি কিছুটা ব্যাখ্যা করেছেন যে ছাত্রদের আন্দোলনের প্রতি আপনাদের একটা যৌক্তিক সমাধান আপনারা চেয়েছেন, স্টেটমেন্ট করেছেন, কিন্তু এটা আরও কিভাবে মিথস্ক্রিয়াটা বাড়ানো যায়। আমি শিক্ষকদের আগে আমাদের আব্দুল লতিফ মাসুম স্যার যেটা বলেছেন যে আন্দোলন যেভাবে পুলিশ বা যেভাবে এই যে নিধন করা হয়েছে, কোটা আন্দোলনটা 17 তারিখে, কোটা আন্দোলন 15-16 তারিখের পর থেকে আর কোটা আন্দোলনকারীদের হাতে নেই। এমনকি আপনি দেখেন এই 3-4 দিনের ভিতরে আমাদের যেভাবে যে আমাদের মেট্রো রেলটাকে আমাদের শিক্ষার্থীরা যেখানে বলছেন, কিন্তু তারা তো বলছে তাদের আমি বলি না, তারা বলতেছে শিক্ষার্থীরা যেখানে যে এরিয়াগুলোতে থাকে, যে আমাদের টিএসসি বলেন, প্রেস ক্লাব বলেন, আমাদের কারণ বাজার বলেন, এই এরিয়াগুলো শিক্ষার্থীরা ছিল, বহিরাগত অনুপ্রবেশ করেছে, ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীরা থাকাতে ওরা মেট্রো রেলের কাছে দিয়েও তো তারা যায়নি। মিরপুরে আপনার পরিকল্পিতভাবে মিরপুর এবং কাজীপাড়াতে বহিরাগত, এবং মিরপুর এরিয়াতে আমাদের অনেক শিক্ষার্থীদের, আমাদের তো শিক্ষার্থীরা ওখানেও থাকে, বলেছে স্যার সব বহিরাগত এবং ট্রেন। আপনাদের ভিডিও ফুটেজে পাবেন যে কারা পরিকল্পিতভাবে এই যে ধরেন অল্প সময়ের ভিতরে এই যে মেট্রো রেলের 2টা স্টেশনকে যেভাবে তারা ধ্বংস করেছে, হানি ফ্লাইওভারের আপনার টোল প্লাজা, আমি বলি না, এটা তো শিক্ষার্থীরা সেটা করতে পারে না। গুলি চালালে তাদের অভিভাবক, তাদের সমাজের অন্যান্য, না সেটা তো আমি বলছি না, এই যে 3-4 দিনের ভিতরে যে নাশকতাটা হয়েছে, আপনি দেখেন নরসিংদী কারাগারে কি কারারক্ষীরা গুলি চালাতে পারতো না? সেখানেও তো আমি মনে করি তাদের ব্যর্থতা ছিল, এমনকি তারা জঙ্গি বাহিনীর 9 জনকে তারা উদ্ধার করে নিয়ে গেল, পুরো কারাগার খালি হয়ে গেল। এটা তো বাংলাদেশ আর কখনো এরকম কারাগার এভাবে ধ্বংস করা হয় নাই, কিন্তু সেখানেও কিন্তু কোনো প্রতিরোধ হয় নাই। প্রতিরোধ হয় নাই মানে পুলিশ বাহিনী সদস্যরা ছিল, কারারক্ষীরা ছিল, তারাও সে ভূমিকাটা পালন করে নাই। তা আমি যেটা বলছি সেটা হলো যে আমি মেট্রো রেল, হানি ফ্লাইওভার, আমাদের সেতু ভবন, যেখানে আমাদের এই যে যেটা পদ্মা সেতুর প্রাইড, আপনি দেখেন যদি আরও 2-3 দিন এই সন্ত্রাসী কার্যকলাপ চলতো, তাহলে আমাদের মনে হয় পদ্মা সেতু, আমাদের মেঘনা সেতু, আমাদের যে যমুনা সেতু, সেগুলোও ধ্বংস করা হতো। এই যে দেশকে, আমার বক্তব্য হলো যে এই যে কোটা আন্দোলনের যে তাদের যে যৌক্তিক দাবি যেটা সমাধান হয়েছে, আমরা সেখানে তো থাকতে পারতাম, এবং সেটাকে এমনভাবে প্রবাহিত করেছে, এটার ভিতরে জঙ্গি গোষ্ঠী এবং রাজনৈতিকভাবে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, স্বাধীনতা বিশ্বাস করে না, সেই শক্তিটাই কিন্তু সেখানে সে ট্রেন বাহিনী দিয়ে তারা কিন্তু সে কাজটি করেছে। আমি সেটাই মনে করি, এটা প্রতীয়মান হচ্ছে। আর স্যার যেটা বলেছে যে লক্ষ লক্ষ মামলা, এত লক্ষ লক্ষ মামলা হবে না। যারা এইটার মধ্যে মূল প্ল্যান করে কাজগুলো করেছে, সেটা অবশ্যই বেরোয় আসবে। আমি মনে করি যে এদেরকে চিহ্নিত করে এদের বিচার হওয়া উচিত কঠিনভাবে। আর আমি মনে করি যে এটাকে
আমাদের শিক্ষার্থীরা দফা দিচ্ছে, শিক্ষার্থীদেরও অনেক কষ্ট, এতগুলো শিক্ষার্থী মারা গিয়েছে। আমি একজন শিক্ষক হিসাবে আমি খুব ব্যথিত। আগে প্রথমে বলেছি শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষাঙ্গনে আসতে হবে। আর আমাদের শিক্ষকদের যে আন্দোলন, আমাদের আজকেও আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের আলোচনা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা 10 জন শিক্ষক গিয়েছি, আমিও গিয়েছি। আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রায় 2 ঘন্টা আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা শিক্ষকরা আমরা বলেছি যে আমাদেরকে উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল দিয়ে দেন, যেটা 2010 সালের শিক্ষানীতিতে আছে। এমনকি আমাদের সুপার গ্রেডটি যেটা 15 সালে আমাদের সাথে বলা হয়েছিল যে সুপার গ্রেডটি আমাদের দেওয়া হবে, সুপার গ্রেড নাম ডিস্টিংগুইশ অধ্যাপকের নাম দিয়ে দেন, কিন্তু আমাদের সম্মানটা ওই জায়গায় রাখেন। কিন্তু আমরা দেখেছি যে 9টা বছর শিক্ষকরা কিন্তু সে জায়গাটা, আমরা সরকার মনে করেন বেশিরভাগ শিক্ষক সমিতি কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যেমন আমি নিজেও, কিন্তু সেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের নৈতিক দাবির জন্য আমরা কিন্তু সেখানে আমরা আন্দোলন করছি, যে আমাদের এই দাবিটা কিন্তু আমরা সরকার পতনের আন্দোলন বা সরকারের বিরুদ্ধে ধ্বংসাত্মক আন্দোলনে আমরা শিক্ষকরা তো সেটা করি নাই। সমর্থন কে দিল না দিল, আমরা আমাদের কমিউনিটি, আমাদের 16,500 শিক্ষক আমরা ঐক্যবদ্ধ, আমাদের অফিসাররা আছে, আমাদের কর্মচারীরা আছে, সবগুলো বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা বলে এসেছি, এবং কি প্রত্যেক স্কিম যেটা করা হয়েছে সেখানেও স্টেক হোল্ডার হিসেবে আমাদের রাখে নাই। সরকারের যেখানে ভুলগুলো আমরা সেটা ধরিয়ে দিয়েছি, জাতির কাছে বলেছি, মিডিয়াতে বলেছি যে আমাদের কিন্তু এর অর্থ এই নয় যে আপনার মনে করেন সরকার ভুল করতে পারে কিন্তু সরকারের সব কাজে আমরা সমর্থন করবো সেটাও তো নয়। কিন্তু সরকারের যে এই যে আজকে দেখেন আমাদের $740, আমাদের আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায়, আমাদের $740 আমাদের মাথাপিছু ইনকাম ছিল, এখন $3,000 প্রায় কাছাকাছি। যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক ক্ষেত্রে সরকার অনেক জায়গায় হয়তো পারে নাই, কিন্তু সেটা মানুষের সে ক্ষোভগুলো আছে। কিন্তু এরপরও তো মনে করেন যে দেশের এই আজকে দেখেন যে মিরপুর থেকে যে লোকটি বা উত্তরা থেকে যে লোকটি 20 মিনিটে মতিঝিল আসতে পারত, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা 2 দিনে আমরা দেখতেছি যে অবরোধ উঠার পরে, কারফিউ উড্র করার পরে 4 ঘন্টার ভিতরে আর ঢাকা শহরে চলাচল করা যাচ্ছে না। তাহলে এইগুলো কারা করলো? এখন আমাদের শিক্ষার্থীরা বলতেছে যে কোটা আন্দোলনকারী হয়তো নেতৃত্বে আছে অনেকে, শিক্ষার্থীরা আমাদের বলতেছে স্যার আমরা তো এটা চাই নাই, আমরা তো এই ধ্বংস চাই নাই, আমরা তো সেতু ভবন ধ্বংস চাই নাই, ওষুধ ভবন, যে কোটার জন্য আমরা আন্দোলন করছি দেখেন কজন চাকরি পায়। 16 বছরে মাত্র 6,000 আপনার কর্মকর্তা চাকরি যখন যে চাকরি পেয়েছে তখন সে কর্মকর্তা এই মন্ত্রণালয় বা ওই মন্ত্রণালয়, আমাদের যে 22টা বা 29টা ক্যাডার আছে, আমি জানি না কতগুলো ক্যাডার আছে, এরকমই এই ক্যাডার সিস্টেমটা কলোনিয়াল সিস্টেম, ব্রিটিশরা করে গিয়েছে, সেটার ভুক্তভোগী আমরা এখন, কিন্তু ব্রিটিশরা সেটা রাখে নাই, তাদের সিস্টেমটা অন্য, আপনি নিজে জানেন বা সবাই জানেন, বা আপনার ইয়েতে আপনার ইউটিউবে বা অন্যখানে আপনার পাবেন যে ব্রিটিশের সিস্টেম কি। আমার বক্তব্য হলো যে দেখেন সেই জায়গার মধ্যে মাত্র 6,000 শিক্ষার্থী কিন্তু আপনার 16,000 শিক্ষার্থী 6 বছরের চাকরি পেয়েছে বিসিএসে। কিন্তু কোটা আন্দোলনকারীরা তারা সরকারি চাকরির জন্য তো, কর্পোরেটের চাকরির জন্য তো তারা যে আন্দোলনটা করেছে, তারা যেখানে চাকরি করবে, যে সেতু ভবনে চাকরি করবে, যে ওষুধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকরি করবে, স্বাস্থ্য অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা চাকরি করবে, মেট্রো রেলের এটাও তো আপনার সেতু বিভাগ বা যোগাযোগ মন্ত্রণালয় আন্ডারে, তারা যে জায়গায় চাকরি করবে সেই জায়গাগুলোতে ধ্বংস করে। তাহলে কোটা আন্দোলনকারী বা শিক্ষার্থীরা যেটা করতে পারে না, তারা যেখানে যাবে সেটাকে ধ্বংস করবে, তারা কি করবে? তারা করবে না। তারপর দেখেন একজন মানুষকে মেরে লাশকে উপরে পা দিয়ে উপরে তুলে ঝুলানো হয়েছে, এটা কি শিক্ষার্থীরা করবে? শিক্ষার্থীরা জানেও না। এমনকি কোটা আন্দোলনটা আমরা একটা পর্যায়ে দেখেছি যে এটা মনে হয় সব শিক্ষার্থীরা কিন্তু নেমে এসেছে। আমি ছোট ছোট 2টা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সম্ভবত স্কুলের ছাত্র বা মানে 9-10-এর ছাত্র হবে, এই তোমার নাম কি, তোমার নাম কি? আমরা কোটা বলে হাসতেছে। তো আমি দেখলাম যে শিক্ষার্থীরা মনে হয় যে এটার মধ্যে মানে এত বেশি সম্পৃক্ত হয়ে গেছে, তারা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি যেটা বলেছেন, আমাদের শিক্ষকদের দাবি যেটা আমরা মনে করি যে আমাদের যৌক্তিক দাবি আমরা বলেও আসছি, আশা করি সেটা সমাধান হয়ে যাবে। এমনকি আমাদের আত্মমর্যাদার লড়াই সেটা, কারণ শিক্ষকরা আমরা আত্মমর্যাদা নিয়ে থাকতে পারি। আমরা যদি আমাদের আত্মমর্যাদা নিয়ে না থাকতে পারি তাহলে তো শিক্ষার্থীরাও তো আমাদের মানবে না। আমরা ওই জায়গায় আমরা অবিচল, এবং আমাদের যে আন্দোলনটা আমরা যেহেতু কোটা আন্দোলনের কারণে দেশের এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলো হয়েছে, তারপরে ধরেন আপনার আমাদের আন্দোলনের কিন্তু একটা ছিল যে যেদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকবে সেদিন কিন্তু আমরা 1 ঘন্টা আমরা প্রজেকশন মিটিং করে থাকি, কিন্তু বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করছে আমরা তখনই বলছি যে বিশ্ববিদ্যালয় যখন খোলা হবে
তখন আবার প্রজেকশন মিটিং আমাদের আগের মতো থাকবে, কর্মবিরতিতে আমরা কিন্তু এখনো আছি। ওকে, বাট প্রফেসর আব্দুল লতিফ মাসুম, ইটস ফাইনাল রাউন্ড, সো আপনি ক্লোজিং রিমার্কস সহ যদি অন্যান্য। প্রফেসর নিজাম যে বহিরাগত শব্দটি ব্যবহার করেছেন সেটির একটি এক্সপ্লানেশন দরকার। অর্থাৎ আমরা যে কেউ ধ্বংসযোগ্য বা নাশকতা কেউ পছন্দ করি না, কিন্তু বিগত 17 বছর ধরে মানুষের মনে যে ক্রোধ জমা হয়ে দেওয়া আছে সেটার একটি বহিঃপ্রকাশ হয়েছে বলে সমাজতত্ত্ববিদরা মনে করেন। যেমন আজকে মানে প্রথম আলো পত্রিকা দুটি ইন্টারভিউ ছাপা হয়েছে, একটি প্রফেসর হারুনা রশিদ এবং একটি হচ্ছে প্রফেসর মাহবুবুল্লাহ, দুই পক্ষের দুই, কিন্তু উভয় একটা মত স্বীকার করেছেন যে এই যে বহিরাগত ব্যাপারটা যেটা বলা হচ্ছে সেখানে সরকারের ত্রুটি বিচ্যুতির কারণেই সেখানে আন্দোলনটি বেগবান হয়েছে। রক্তপাত যখন হয় তখন তো মানুষ হিসাব নিকাশ করে আর চলে না, তখন রক্তের উপর রক্তই জমা হয়। তো সেই কারণে এই যে জনগণের দ্রব্যমূল্য ক্রয়সীমার বাইরে চলে গেছে, মানুষের অসম্ভব জীবনযাত্রা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, মানুষের এই যে দুর্নীতি, অরাজকতা, অস্থিরতা এবং মানি লন্ডারিং, টাকা বহির্পাচার, মানে সারা বাংলাদেশটা যে আসলেই একটা জাহান্নামে পরিণত হয়েছে এটা যে কেউ দেখলে বুঝতে পারা যায়। আপনি যে কোনো দিন পত্রিকা উল্টাবেন, আপনি মৃত্যু দেখতে পাবেন, আপনি হত্যা দেখতে পাবেন, আপনি রাহাজানি দেখতে পাবেন। অর্থাৎ বাংলাদেশটা 17 বছরে আওয়ামী লীগ আসলেই জাহান্নামের জায়গায় পরিণত করেছে। এ চালানোর তাদের আর কোনো যোগ্যতা নাই। আমি মনে করি যে রক্ত তারা ঝরিয়েছে, স্যার এটা তো রাজনৈতিক বক্তব্য, যে রক্ত তারা ঝরিয়েছে, এই রক্তের উপর দিয়ে তাদের ক্ষমতায় তাদের উচিত মানে এই রক্তকে বহন না করে মানে দায়িত্ব অর্পণ করা এবং একটি রাজনৈতিক ব্যবস্থার দিকে চলে যাওয়া। প্রথমত যে 4 দফা দাবি ছাত্রদের তরফ থেকে করা হচ্ছে সেটি যৌক্তিক এবং প্রফেসর নিজামও বলেছেন যে ছাত্রদের দাবির প্রতি আমিও শিক্ষক, আপনিও শিক্ষক, সুতরাং আমাদের সেই নৈতিক সমর্থন রয়েছে। এবং তারপরে 9 দফা। কিন্তু সবচেয়ে সমস্যাটা হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে একটু কথা বলি, যখন কোটা আন্দোলন করছিল তখন বলছি যে আমরা এটার যৌক্তিক সমাধান চাই। এখন তো 93% তো আপনার তো হয়ে গেল, 5% মুক্তিযোদ্ধা কোটা হলো, 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ। এখন তো তাদের ইস্যু যে তাদের যে সতীর্থরা মারা গেল, তাদের যে হত্যা করা হলো, এইটা এখন সমস্যা না, মোটামুটি একটা গ্রহণযোগ্য সমাধান হয়ে গেছে। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পরিবেশটা কারা ক্রিয়েট করলো, তারা যে এই পরিবেশটা কারা ক্রিয়েট করুক। আপনি বললেন যে 16 বছরের দেশটা জাহান্নামে, গত 4 দিনে এটা জাহান্নামের পর আর কি কোনো শব্দ ব্যবহার করা যাবে? যে জাহান্নাম এটাকে আরো মানে এই যে 4 দিনে যে হত্যাযজ্ঞগুলো হলো, এই যে অবস্থা ধ্বংস না ধ্বংস তো আমি কিন্তু এটাকে ইনক্লুড করেই বলছি স্যার। গাজাকে দেখেন করে না, এই যে ধ্বংসযজ্ঞ হলো এইটা কি জাহান্নামের লক্ষণ না? স্যার প্যালেস্টাইনের গাজা হলো, এই যে প্যালেস্টাইনের গাজা থেকে প্যালেস্টাইনের গাজা আর আমাদের স্যার প্যালেস্টাইনের গাজা আর আমাদের, আমি তো মনে করি যে মানে আমার মনে হয় যে মানে এই দেশে ইসরায়েলের সরকার মানে এই দেশটা গাজায় পরিণত হয়েছে। আর গাজা কারা পরিণত করলো? এই 3-4 দিনে কারা পরিণত করলো? স্বাধীনতা বিরোধীরা, তারা দেশের ইকোনমিকে পছন্দ করে না, দেশকে ভালোবাসে না, তারা দেশকে ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে যেতে চায়, তারাই তো সেই কাজটা করেছে। আরেকটা উদুরপিন্ডি বুদুর ঘাটে চাপানোর একটা লক্ষণ। অর্থাৎ আসল যারা অপরাধী সেই অপরাধী বের হয়ে আসবে স্যার। এখন মানে আমি শুনি যে শিবিরে কি করে, তাহলে শিবিরে যদি সব কৃতিত্ব শিবিরকে দিয়ে দেন তাহলে মানে আর সব লোকজন কোথায়? আমার মনে হয় যে অনেকেরই কৃতিত্ব দরকার। শিবিরকে মানে দোষ দিলে, শিবিরকে হত্যা করলে, মানে শিবিরকে গুলি করলে কোনো একটা ব্যাপার না। এই জন্যই আমার মনে হয় যে সরকার এই সমস্ত দোষ নন্দঘোষ বলে এদিকে চালিয়ে অন্য দিকে মানুষের চোখ ফেরাতে চাচ্ছে। আসল যারা ক্রিমিনাল, আসল যারা অপরাধী, রাজনৈতিক অথবা অরাজনৈতিক, তাদেরকে বাঁচাতে চাচ্ছে। এখন আমার কথা হলো যে একাডেমিক প্রোগ্রামগুলো চালু করা দরকার, যেটা 4 দফা এবং পরবর্তীকালে যে 9 দফা ছেলেরা করেছে, এটার প্রতি আমাদের সমর্থন রয়েছে। এবং এর সাথে সাথে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি কনফিডেন্স বিল্ডিং মেজার, এতে কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ পোষণ করে না যে এটা গোটা ন্যাশনাল ইজ ইন ক্রাইসিস। এই ক্রাইসিসটাকে উত্তরণ করার জন্য হঠাৎ করে কারো কাছে আলাদিনের চেরাগ নেই যে আপনি চেরাগে ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী কঠোর হলেন, মানে নির্দেশ দিলেন আর সব হয়ে যাবে। রক্তের দাগ এত সহজে মোছা যায় না, সবাই আমরা বুঝি। তো সেটাকে আমরা চাই না দেশটা অস্থিরতার দিকে যাক, মানে একটা অকল্যাণের দিকে যাক, একটা অসম্ভবের দিকে যাক। সেটা হচ্ছে একটা
কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল কীরকম, যেমন ধরেন এই রাজনৈতিক সংলাপ শুরু করে দিয়ে যে নির্বাচনগুলো অতীতে হয়েছে সেটা সবাই জানি মানে গ্রহণযোগ্য হয়নি। সুতরাং সেভাবে একটা রাজনৈতিক সমাধানের দিকে যাওয়া আমার মনে হয় যে সরকারের জন্য বুদ্ধিমানের কাজ হবে। সে জাতীয় সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা মধ্যবর্তী সরকার বলেন, যেভাবে হোক। আমার চেয়ে তো প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা অনেক, তিনি জাতির পিতার মানে কন্যা এবং আমাদের সকলেরই মানে একটা কর্ণধার জাতির। সুতরাং তার প্রতি আমার সব ধরনের আস্থা, বিশ্বাস, ভালোবাসা রেখেই আমাদের বলতে ইচ্ছা করছে যে তিনি এই ক্রাইসিসটাকে অত সহজে শক্তির দ্বারা মোকাবেলা না করে একটু চিন্তা করে, একটু পরিকল্পনা একটু যদি করেন, তাহলে পরে আমার মনে হয় যে আমরা আমাদের ভবিষ্যৎ ঠিকই করতে পারবো এবং আমরা একটা আলোর পথে যেতে পারবো। স্যার, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, এই জন্য রাষ্ট্রবিজ্ঞানের আলোকে অনেকগুলো কথা বলেছেন। তো আমি যেটা মনে করি স্যার, কোটা আন্দোলনকারীদের, ওরা আমাদের শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করবো, গার্জিয়ানদেরকে আহ্বান করবো যে ধ্বংসলীলা গত 4-5 দিন এদেশে হয়েছে, যে দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য যারাই কাজগুলো করেছে, মানে সন্ত্রাসীরাই বলবো, যে সন্ত্রাসী ছাড়া এই কাজ, ট্রেন সন্ত্রাসীরা এই কাজগুলো করেছে। তো আমি মনে করি যে যে সমস্ত সন্ত্রাসীরা কাজ করেছে ওদেরকে স্পেশাল ট্রাইব্যুনাল করে ওদের বিচার করা উচিত। আর পাশাপাশি আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীরা, যেহেতু যাদেরকে হত্যা করা হয়েছে, এমনকি এই যে 200-র মতো প্রায় শিক্ষার্থী সহ অনেক সাধারণ জনগণও মৃত্যু, শিশু মারা গিয়েছে, পুলিশ মারা গিয়েছে। তা আমার মনে হয় সমস্ত হত্যাকারীদের বিচারও করা উচিত, কীভাবে হত্যা হয়েছে তদন্ত সব চলে আসবে। তা আমি মনে করি যে সে হত্যাকারীদের বিচার হওয়া উচিত। আর পাশাপাশি শিক্ষার্থীরা আমাদের পর্যায়ক্রমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুলতে হতে একটু সময় লাগবে, যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 300-র মতো রুমকে পড়ানো হয়েছে, তারপরে ভাঙা হয়েছে। সেখানে আমাদের সংস্কার করে প্রায় 5 কোটি টাকার উপরে লাগবে। তো সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমরা একটা শিক্ষার পরিবেশও করতে হবে, যে শিক্ষার্থী যাতে করে ছাত্রলীগ, কোটা আন্দোলনকারী, এটা না সবাই ছাত্র, ওই পরিবেশও আমাদের ক্রিয়েট করতে হবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো বন্ধ করা হয়েছে সেগুলো অবশ্য পর্যায়ক্রমে হয়তো একটু সময় নিয়ে ওগুলো খুলে দিলে, কারণ আমাদের যদি একটা দেশে শিক্ষা না টিকে থাকে, এমনকি আজকে শিক্ষকরার কথা আমরা বলেছি, জাপানকে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংস হয়ে গিয়েছিল। হিরোশিমা নাগাসাকিতে বোমা বর্ষণ করা হলো, জাপানিরা শেষ। সে জাপান কিন্তু আবার শিক্ষাকে ঢেলে সাজিয়ে, শিক্ষা ব্যবস্থা দিয়ে, তাদের কিন্তু ওইরকম তাদের প্রযুক্তি দিয়ে, তাদের শিক্ষা দিয়ে তারা কিন্তু পৃথিবীতে এখন, যদিও এখন তৃতীয় অর্থনীতির দেশে তারা দ্বিতীয় অর্থনীতির দেশ ছিল বিশ্বে, তো আমরা কেন পারবো না? আমাদের যেটুকু ধ্বংস হয়েছে, আমরা মনে করি যে আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি এবং মুক্তিযুদ্ধের চেতনা, এখানে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে যে দেশে, সে দেশে আমি বিশ্ববিদ্যালয়ের কথাটা ওই সময় শেষ করতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যত শিক্ষক শহীদ হয়েছে, যত শিক্ষার্থী শহীদ হয়েছে, এবং একটা দেশের মুক্তিযুদ্ধে একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীতে আর কোথাও অন্য একটা বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আমাদের পূর্বসূরীরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা শিক্ষকতা করছি, সেটা আমরা শিক্ষক সমিতির একজন মানে দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমরা সেটা কোনোদিন গ্রহণ করি নাই, করবও না, এবং আমাদের শিক্ষার্থীরাও সেটা গ্রহণ করে না। তা আমি মনে করি যে এনাফ ইজ এনাফ। আমাদের শিক্ষার্থীরা তারা অনেক দাবি দিতে পারে, দফা দিতে পারে, কোমলবোধী শিক্ষার্থীরা, আমরা তাদেরকে আহ্বান করব যে অনতি বিলম্বে তারা যেন ক্লাসে ফেরত চলে আসে এবং একটা সহাবস্থান করে আসবে। কিভাবে ক্লাসে ফেরত? কোনটা ক্লাস না খুললে ক্লাসে খুলবে, ওটা যতক্ষণে খুলবে আর কি, সে পরিবেশটা যেন ক্রিয়েট হয় এবং শিক্ষার্থীরাই করতে পারবে। শিক্ষার্থীরা যা চায় তারা করতে। তারা কয়েকদিন, আজ থেকে 3-4 বছর আগে মনে আছে যে ট্রান্সপোর্টে তারা কিন্তু আইডি কার্ড চেক করতেছিল, এমনকি শিক্ষার্থীরা নেমে গেছে। এমনকি দেখা যায় যেটা পুলিশ পারে নাই, যেটা ট্রাফিক পারে নাই, সেটা শিক্ষার্থীরা পেরেছে। তো শিক্ষার্থীদের উপর আমাদের অনেক কিছু, এই দেশের ভবিষ্যৎ তাদের উপর ডিপেন্ড করছে। ছেলেমেয়েরাই তো এবারকার আন্দোলনে না, আমরা তো বলছি তো আন্দোলনে নেমেছে, তো তার আমরা তো দেখেছি। আমরা তো বলছি না যে আমি 2টা বাচ্চাকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার নাম কি, তোমার নাম কি, নাম মনে আমরা কোটা বলে হাসতেছে। মানে তারা মজা পেতেছে, মনে হচ্ছে মানে হলো যে কোটাটাই মনে হচ্ছে এটা বিশাল একটা কিছু, তাই না? মানে তরফ থেকে যে দায়িত্বটি নাও, স্বরাষ্ট্রমন্ত্রী কতজন লোক শহীদ হয়েছে বা তাদের ভাষায় মৃত্যুবরণ করেছে সে খবরই রাখেন না। তিনি বলছেন না, সবাইকে দায়িত্বশীল হতে হবে, বিভিন্ন ধরনের কমেন্ট করা উচিত না। সবই তিনি না শুনেন, এটা সেনসিটিভ সময়। মানে ব্যাপারটা হলো যে সিরাজউদ্দৌলার নাটকে আছে না এরকম, যে এই সিরাজউদ্দৌলা বলছে
যে কটা দিন কটা রাত আপনারা আমাকে শান্তিতে ঘুমোতে দিয়েছেন, তো তার উত্তরে বলছে যে নবাবের দৈনন্দিন জীবন প্রণালী তো আমাদের মুখস্থ থাকার কথা নয়। অথচ আপনারা বলতে পারেন কোথায় কবে কি অন্যায় অত্যাচার আমি করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন কোথায় কবে অন্যায় অত্যাচার সেটা করেছে, কোথায় আগুন দিয়েছে, কোথায় অগ্নিসংযোগ করেছে, কিন্তু তিনি কত লোক মারা গেছে সেটা জানতে পারেন না। না, সেটা আপনি বলতে পারেন। আমি মনে করি যে দায়িত্বশীল মন্ত্রীরা মানে দায়িত্ব নিয়েই কথা বলা উচিত, এবং কি আমার মনে হয় আমি কারো নাম বলবো না, কোথায় কি হচ্ছে না হচ্ছে দায়িত্ব নিয়েই কথা বলা উচিত। যদি দায়িত্ব নিয়ে কথা বলতে হয় তাহলে এটা কিন্তু অথেন্টিক হতে হবে, সেটাও আমার মনে হয় করা উচিত বলে আমি মনে করি। আর কিছু যোগ করবেন আপনারা? তিনি কত মানে আর কিছু যোগ করতে চান? খুব কষ্টের কথা হচ্ছে এই যে আমরা একটা সংকটের মধ্যে যে নিপতিত, এটা যে রাজনৈতিক সংকট, সেটাই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনুপস্থিত। দর্শক, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দল সকলের একটা উপলব্ধি সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক উপায় সমাধান গুলোতে এখনো তৃতীয় মাত্রা হয়তো আস্তে আস্তে আপনারা দেখতে শুরু করবেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং প্রফেসর ডক্টর নিজামুল হক ভাইয়া অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা ছাত্র এবং শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি গোটা দেশবাসীর সমর্থন রয়েছে, যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন বা তুচ্ছতাচ্ছিল্য করুক না কেন, কারণ ছাত্ররা ভবিষ্যৎ এবং শিক্ষকরা আসলে জাতি গঠনে মূল ভূমিকা পালন করেন। কাজেই তাদের উভয় পক্ষের এই আন্দোলনের প্রতি, সংগ্রামের প্রতি জাতির সমর্থন রয়েছে। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি কাঙ্ক্ষিত কোনো অবস্থাতেই ছিল না। এত জীবন নাশ এবং সেই সঙ্গে এত সম্পদের ক্ষয়ক্ষতি, এগুলো দেশের জন্য কল্যাণকর নয় এবং মানবিকভাবেও গোটা দেশ বিপর্যস্ত, শোকাবহ, এবং এই পরিস্থিতি কাটিয়ে উঠবার জন্যে শক্তি বা বল প্রয়োগ কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় এবং সমাধানের পথ নয়। একমাত্র সমাধানের পথ হচ্ছে এর রাজনৈতিক সমাধান, আলোচনার মাধ্যমে সমাধান। কোটার যে প্রজ্ঞাপন সরকারের দিক থেকে জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে, সেটা সকলের কাছে গ্রহণযোগ্য, এটি নিয়ে কোনো কথা নেই। হয়তো এর মধ্যে কারো কারো আবার মনে হতে পারে যে খানিকটা উস্কানি বা খানিকটা পরিস্থিতি ঘোলাটে করবার একটা চেষ্টা থাকতে পারে, সেটা যেন কেউ না করেন। নিঃসন্দেহে ভবিষ্যতে আলাপ আলোচনার মধ্য দিয়ে এরও সংস্কারের সুযোগ আছে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু একটা কথা না বললেই নয় যে শুধু এই আন্দোলনটি বা বিষয়টা, কারণ কোটা সংস্কারের আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটির নামও কিন্তু বদলে গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন। এবং ছাত্ররা শুধুমাত্র ছাত্রদের কথা বলবে, বাংলাদেশের ইতিহাস কিন্তু সেটা বলে না। ছাত্ররা সব সময় আমাদের গণতন্ত্রের কথা বলেছে, ভোটাধিকার, মানবাধিকারের কথা, সাধারণ মানুষের যে কোনো সমস্যা নিয়ে, স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর পর্যন্ত। এটা ছাত্রদের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, এবং সে কারণে ছাত্রদের মানুষ অনেক বেশি ভালোবাসে। এবং সেখানে এ কথাটাও বলতে হবে যে গত কয়েকদিনের পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কেউ যদি মনে করেন যে কোটার সমস্যার সমাধান হলো, এখন আর কিসের আলোচনা, কিসের আন্দোলন, কিন্তু যাদের জীবন গেছে তারা বোঝে। এবং এই সমস্যার এই পরিস্থিতি কেন তৈরি হলো, এর সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা, শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে নিরাপত্তার সঙ্গে ফিরে যাবার ব্যবস্থা করা, আরও যেসব দাবি আছে সেগুলো নিয়ে যথাযথ পদক্ষেপ সরকারের কাছ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে কর্তৃপক্ষ আছে, প্রশাসন আছে, তাদের কাছে সবার প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।